বিজুলি তার বিনার তারে আঘাত করে বারে বারে, বুকের মাঝে বজ্র বাজে কি মহাতানে। পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে, জুড়ালো রে অঙ্গ আমার ছড়ালো প্রাণে। পাগল হাওয়া নৃত্যে মাতি হলো আমার সাথের সাথী, অট্টহাসে ধায় কোথা সে বারণ না মানে। এই বর্ষার কবিতা দিয়ে সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ। শুরু হচ্ছে শরণাগতের কথা বলা অংশ। 92.7 বিগ এফএম এ এখন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে সোমবার 10ই শ্রাবণ 1428, ইংরেজির 26শে জুলাই 2021। তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ তৃতীয়া, নক্ষত্র ধনিষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:09 হয়ে 14 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:16 হয়ে 56 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবারিগণ। কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিবস আজকে। তার জন্ম হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। রাজা রাজেন্দ্রলাল মিত্রের তিরোভাব ঘটেছিল আজকের তারিখে 1891 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের তিরোভাব ঘটেছিল আজকের দিনে 1952 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে আজকের তারিখেই বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন চালু হয়। প্রখ্যাত আইরিশ নাটককার জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করেন ওই 1856 সালের আজকের তারিখে। 1987 খ্রিস্টাব্দে আজকের তারিখে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মগ্রহণ করেন শিক্ষাব্রতী স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় 1854 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, তা তো আপনারা জানেন। আর আমাদের যে ফেসবুকটি আছে, যেখানে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবারে আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকে, লাইভে যাকে বলে, তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। সোম, বুধ, শুক্র রাত 9:30 সেখানে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এবারে তাহলে একটু গান শুনবো। গানের পর আজকের যে বিশেষ দিনটা তার কথা বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, এবং তারপর আজকের অনুষ্ঠান সূচি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজ একটা বিশেষ দিন, সে কথা বলবার জন্য। আজ কার্গিল বিজয় দিবস। 1999 খ্রিস্টাব্দের আজকের দিনটিতে 60 দিন মরণপণ লড়াইয়ের শেষে পাকিস্তানের সৈন্যদের হারিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনী কার্গিল জয় করে নেয়। আজকের দিনটি তাই আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার দিন। কিন্তু আমরা কি সত্যিই দেশকে ভালোবাসি? ভালোবাসার তো পরীক্ষা দিতে হয়। আজকের দেশের দিকে তাকিয়ে কি বুক ফুলিয়ে আমরা বলতে পারবো দেশপ্রেমের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পেরেছি? আমি সবাইকেই ভাবতে বলি। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা সেই নন্দীর জন্মের গল্প বলছিলাম। শিব স্বয়ং নন্দীর জন্মের কারণ, সেই সমস্ত কথা বলছিলাম, এবং নন্দী কেমন করে শিবের কাছে ফিরে গেলেন সেই সব কথা তাই নিয়ে বলবো। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দ আর নিবেদিতা
তাদের মধ্যে নানান কথোপকথনের সূত্র ধরে বিশেষ করে স্বামী বিবেকানন্দ মানুষটিকে আমরা জানবার চেষ্টা করব। তারপরে আমরা চলে যাব হেমহাজীবন এই পর্বে। এর আগে পরপর দুদিন আমরা অন্য রকমের শরণাগত করেছি, কিন্তু তার আগে আমরা যে মহাজীবনের কথা বলেছিলাম কিন্তু তার নাম বলিনি, সেই মহাজীবনের নাম বলবো আপনাদের, এবং তারপর নতুন একজন মহাজীবনের কথা। আপনাদের চিঠিপত্র, যে চিঠিপত্র পড়বার জন্য বস্তুত আমি খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকি, সেই চিঠিপত্র পড়ব এবং তারপর বাইরে দূরেতে আমরা এখন আছি দেবপ্রয়াগে। সেখানকার দুটো চারটে কথা আপনাদের শোনাবো, নতুন নতুন জায়গায় যাব। তাহলে আপাতত গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম শরণাগত শুনছেন আপনারা। হোক জীবনের সুরবদল। চিরন্তন, পুরাণ চিরন্তনের গল্প শুনছেন আপনারা 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে পুরাণের কথা। যতটা বলেছিলাম, শিলাদোর কাছ থেকে শিব নন্দীকে নিজের কাছে আনিয়ে নেবার জন্য তার গলায় পদ্মের মালা পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নন্দীর 3টি চোখ আর 10টি হাত হয়ে গেল। এবারে শিব তার জটায় তো গঙ্গা বিরাজ করছেন, সেই জল খানিকটা নিয়ে সে জলকে ঢেলে দিলেন সামনে, বললেন এই জল নদী হয়ে বয়ে যাক। সঙ্গে সঙ্গে জটা থেকে বেরিয়ে আসা সেই জল নদী হয়ে গেল। মহেশ্বর তার নাম দিলেন জটোদশ। এবার নন্দীকে নিয়ে মহাদেব গেলেন পার্বতীর কাছে, গিয়ে বললেন, পার্বতী, এই নাও তোমার ছেলে। পার্বতী তাকিয়ে দেখলেন নন্দীকে, এই আমার সন্তান। তিনি নন্দীর মুখে হাতে হাত বুলিয়ে দিতে লাগলেন, যেমনটা মায়েরা দেন। এইবারে তার বক্ষ স্ফুরিত হয়ে উঠল, বুক থেকে দুধ গড়িয়ে নামতে লাগল। সেই দুধ 3টে স্রোত তৈরি করল। মহাদেব বললেন, আজ থেকে নাম হলো ত্রিস্রোত। কিন্তু না, এই শেষ নয়। নন্দীকে দেখে খুশি হয়ে উঠল শিবের বাহন বৃষ। সে গম্ভীর শঙ্খধ্বনির মতো শব্দে ডেকে উঠল। সেই ডাক থেকে জন্ম হল আর এক নদীর। শিব তার নাম দিলেন বৃষধ্বনি। তার বাইরে আরো 2টি নদীর জন্ম হল, তাদের নাম হল স্বর্ণদেকা আর জাম্বু। তাহলে মোট 5টি নদী তৈরি হল। এই পঞ্চনদীর জল দিয়ে যে শিবের পুজো করবে, যে শিবের প্রসাদ পাবে, তার মুক্তি হবে। এই নন্দীকে করা হবে শিবের অনুচর। শিবের অনুচরদের বলা হয় গণ। নন্দী হবে তাদের সেনাপতি। সেনাপতি পদে বরণ করে নিতে হবে তো। শিব তার সমস্ত অনুচরদের খবর দিলেন, তারা সব হৈ হৈ করতে করতে এসে উপস্থিত হল। আর শুধু হাতে তো আর আসা যায় না, সেনাপতির অভিষেকে যাচ্ছে। যে যার সাধ্যমতো যা পারে তাই নিয়ে এলো। খুব সুন্দর একটা মণ্ডপ, যাকে বাংলা করে প্যান্ডেল বলা যায়, তাই তৈরি করা হলো। সবাই মিলে সেই মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হলো, যেখানে যত দেবতা ঋষি সকলে মিলে নন্দীর অভিষেক দেখতে এসেছেন। ব্রহ্মা নিজে নন্দীকে ওই পঞ্চনদীর জলে স্নান করালেন। নন্দীর অভিষেক হয়ে গেল। এইবারে তো নন্দীর বিয়ে দিতে হয়। মরুত মানে বায়ুর মেয়ে সুযশা, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, তার সঙ্গে বিয়ে হল নন্দীর। সেসব চুকে বুকে যেতে এইবারে মহাদেব, পার্বতী আর নন্দী বৃষের পিঠে চড়ে কৈলাসে এসে উপস্থিত হলেন। এই হল নন্দীর গল্প। ভেবে দেখুন, শিলাদর প্রার্থনা পূরণ হল, কারণ নন্দী তো অমর, কিন্তু তিনি পৃথিবীতে থাকবেন না। ফলে পৃথিবীতে অমর কেউ থাকতে পারবেন না, এই নিয়মটাও বজায় রইল। শেষ হল পুরাণ চিরন্তন, শেষ হল নন্দীর কাহিনী। এরপর নতুন কাহিনী আবার আগামীকাল
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা চলে যাব বিবেকানন্দের কথায়, প্রণমিত মারে। দিন পরে আবার স্বামী বিবেকানন্দের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে স্বামী বিবেকানন্দের কথা, সে কথা আমাদের শুনিয়েছেন ভগিনী নিবেদিতা। আপনাদের সৌমিত্র বসু মাঝখানে পড়ে সেই সব কথাগুলো তার নিজের মতন করে আপনাদের বলছে এই মাত্র। নানা জায়গায় নানা পরিবেশে নিবেদিতা কাছাকাছি থেকেছেন স্বামীজির, তার মুখ থেকে কথা শুনেছেন, অমূল্য সব কথা। তারই সামান্য কিছু পেশ করছে আপনাদের সামনে। যেমন একবার জাহাজে করে সিংহল যাচ্ছেন স্বামীজি, নিবেদিতা আছেন তার সঙ্গে। তখন প্লেগের খুব বাড়াবাড়ি। আজকে যেমন কোভিডের থেকে বাঁচবার জন্য মাটিতে নামতে দেওয়া হতো না কিছুদিন আগেও, তখন স্বামীজিকে জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না শ্রীলঙ্কায়। তাতে লাভ কি হচ্ছে জানি না, কারণ দলে দলে মানুষ নৌকো করে জাহাজের কাছে আসছে তাকে দর্শন করবার জন্য। তারপর বলবো, একটু গান শুনে নিই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর তো স্বামীজির কথা বলবোই। স্বামীজির কথা, প্রণমিত মারে। নিবেদিতা, স্বামীজি সবাই মিলে শ্রীলঙ্কায় গেছেন, কিন্তু জাহাজ থেকে নামা যাচ্ছে না। তা কি হচ্ছে ব্যাপারটা এইরকম, লোকে তীর থেকে দল বেঁধে নৌকো করে জাহাজের কাছে আসছে, আর স্বামীজিকে ডেকে এসে রেলিং এর ধারে দাঁড়িয়ে তাদের দর্শন দিতে হচ্ছে। দর্শন আর কতক্ষণের জন্য দেবেন? তারপরে ওই জাহাজে বসেই নিবেদিতার সঙ্গে নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। তার মধ্যে একদিন উঠে পড়ল ভালোবাসার প্রসঙ্গ। স্বামীজি মনে করতেন মেয়েরা যেমন ভালোবাসতে পারে, পুরুষ তেমনি করে ভালোবাসতে পারে না। বস্তুত এটা যে স্বামীজি বলছেন এমনটা নয়, এটা মনস্তাত্ত্বিকদেরও কথা। একজন খুব বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন কার্ল গুস্তাভ জুং। তার একটা কথা আছে, ছেলেদের মতো মেয়েদের ভালোবাসাটা ভাবালুতা বা সেন্টিমেন্ট নয়, বরং কখনো কখনো সেটা ভয়ঙ্কর হয়ে উঠে, এমনকি নিজেকে ধ্বংস করার দিকেও নিয়ে যেতে পারে। আর স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন জগতের সমস্ত ভালোবাসাই এক ধরনের বন্ধন। কেন বন্ধন? তার কারণ তার মধ্যে কোনো না কোনো ভাবে স্বার্থ জড়িয়ে থাকে, আর সেই স্বার্থের একটা প্রকাশ অধিকার বোধ। আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে? তেও তো একরকমের স্বার্থপরতাই, এও তো একরকমের চাপিয়ে দেওয়াই। এই স্বার্থপরতার আরো অনেকগুলো নিদর্শন আমাদের ভালোবাসার মধ্যে মিশে থাকে। সে আমার কথা শুনে চলবে, আমার অবাধ্য হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে স্বামীজি বলছেন যে অন্যে আনন্দ পাবে বলে নয়, নিজে আনন্দ পাবে বলেই একজন আরেকজনকে ভালোবাসে। একমাত্র মায়ের ভালোবাসাতেই এই নিয়মের ব্যতিক্রম দেখতে পাওয়া যায়, কখনো কখনো, সব সময় নয়। অনেক সময় মা তার সন্তানের কাছ থেকে কিছু আশা করেন, তার ভালোবাসার মধ্যে সেই কামনা ছায়া ফেলে থাকে। তো সত্যিকারের ভালোবাসা কি? সত্যিকারের ভালোবাসা নিজের ক্ষতিকে আমল না দিয়ে, নিজের স্বার্থ চিন্তাকে আমল না দিয়ে ভালোবাসতে পারাটাই হলো সত্যিকারের ভালোবাসা। এই কথা বলে স্বামীজি তার চূড়ান্ত কথাটি বললেন, মার্গারেট, আধ ডজন মানুষ যদি এইভাবে ভালোবাসতে শেখে, যার মধ্যে কামনার কোনো গন্ধ নেই, তখনই একটা নতুন ধর্মের সৃষ্টি হয়। সেই 6 জন ভালোবাসতে পারা লোকের হাত ধরে, তার আগে কখনো নয়। একটা গল্প শোনাচ্ছেন স্বামীজি। একজন ভদ্রমহিলা যিশুকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেইখানে গিয়ে রোজ চুপ করে দাঁড়িয়ে থাকেন। বেশ কিছুদিন কেটে গেছে, হঠাৎ পেছন থেকে কার গলার আওয়াজ। বাগানের মালিটালি কেউ হবে। পেছন থেকে কে যেন তাকে স্পর্শ করল। তিনি ফিরে তাকিয়ে দেখলেন যিশু ছুঁয়ে আছেন তাকে। তিনি কি বলবেন তার দেবতাকে? প্রভু আমার,
এইটুকুর বেশি কি আর কিছু বলবার থাকতে পারে? শেষ হল প্রণমী তোমারে। এরপর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন, তার প্রথম পর্বে গতদিনে অর্থাৎ শুক্রবারে যে মহাজীবনের কথা বলেছিলাম আপনাদের, তার নামটা বলবো, আর তারপরে পরের পর্বে বলবো নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে গান শেষ, কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। শুরু হচ্ছে হে মহাজীবন প্রথম পর্ব। গতদিন মানে আমাদের তো এর মধ্যে 24-25 এই দুদিন আমরা অন্যরকম করে শরণাগতকে সাজিয়েছিলাম। আপনারা সকলেই জানেন যে এই দুদিনের শরণাগত ছিল গুরু প্রণাম বিশেষ করে। ফলে 23 তারিখে যে মানুষটির কথা বলেছিলাম কিন্তু তার নাম বলিনি, আজকে তার নাম বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। মহারাষ্ট্রের মানুষ মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন মেকার অফ মডার্ন ইন্ডিয়া। নেহেরু বলতেন ফাদার অব দ্য ইন্ডিয়ান রেভলিউশন। ইংরেজদের বিরুদ্ধে জাতীয় স্তরে সংগঠিত করেছেন তীব্র লড়াই। একই সঙ্গে একজন অঙ্কবিদ, আইনজ্ঞ, শিক্ষা বিস্তারের কাজেও নেমে পড়েছেন। আমাদের দেশের এক উজ্জ্বল মানুষ, তার নাম বাল গঙ্গাধর তিলক। গতদিন 23 জুলাই তারিখে তার কথা বলেছিলাম আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার জন্ম হয়েছিল 23 জুলাই 1856, প্রয়াত হন 1 আগস্ট 1920। এরপর নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু বলবো সেই নতুন মহাজীবনের জীবনের কথা গানের পর। শুরু করছি হে মহাজীবন দ্বিতীয় পর্ব। একজন মহাজীবনের কথা, তার নাম বলবো আগামীকাল, কিন্তু তার লেখা থেকে একটু পড়ে শোনাই। দেখুন তো কার লেখা বলতে পারেন কিনা। আমি আইন ব্যবসায়ী, কিন্তু আমি ব্যবসায় করিতে পারি নাই। কোন দুর্লঙ্ঘ অদৃষ্ট আমাকে ওই ব্যবসায়ের সঙ্গে বাঁধিয়া দিয়াছিল, কিন্তু আমার চিত্ত উহাতে প্রবেশ লাভ করিতে পারে নাই। আমি শিশুকাল হইতে সাহিত্য ভালোবাসিতাম, কবিতার পূজা করিতাম, কল্পনার আরাধনা করিতাম। আমার চিত্ত তাই লইয়া জীবিত ছিল। পেশার সঙ্গে নেশা কি কখনো মেলে? আমাদের অনেককেই মুখে দুটো অন্ন দেবার জন্য নানান রকম কিছু করতে হয়, কিন্তু মন পড়ে থাকে অন্য জায়গায়, ভালোবাসার জায়গায়। যে মানুষটির কথা বলছি তার বাবাও আইনের মানুষ ছিলেন, কিন্তু 400 বৈষ্ণব পদকে একসঙ্গে করে বই ছাপিয়েছেন, নিজে কাব্য রচনা করেছেন। মাও সাহিত্য ভালোবাসতেন, ছেলের সঙ্গে তাই নিয়ে আলোচনা করতেন। বিয়ে হয়েছিল যার সঙ্গে তিনিও বিদুষী মহিলা। স্বামীর সঙ্গে স্বামীর লেখা নিয়ে আলোচনা করতেন, মতামত বিনিময় হতো। এই সবটাই, এই পরিবেশটা তাকে সাহিত্যিক হিসেবে অনেকখানি এগিয়ে দিয়েছিল। এইভাবেই তার মনটা তৈরি হয়ে উঠেছিল। বাবা আগে ভাগে চাকরি থেকে অবসর নিয়ে নেন, জ্যাঠার 2 ছেলেই হয়ে উঠলেন সংসারের কর্তা। না, তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা দুজনেই হঠাৎ করে মারা গেলেন। ফলে সংসার একেবারে হাবুডুবু খেতে লাগলো। আমাদের মহাজীবন ছোটবেলায় খুব দুষ্টু ছেলে ছিলেন, খুবই দুষ্টু। স্কুলের যে বাঁধাগতের পড়াশোনা তাতে একেবারেই মন ছিল না, কিন্তু রেজাল্ট দেখে সেটা বোঝবার উপায় ছিল না। দারুণ রেজাল্ট করতেন। আসলে মাথাটা খুব পরিষ্কার ছিল। প্রতিবেশী ছিলেন একজন রাজনাথ তারকরত্ন, সংস্কৃতজ্ঞ মানুষ। তার কাছে সংস্কৃত শিখেছিলেন। আবার ছোটবেলা থেকে গান বাঁধতে পারতেন, গাইতেও পারতেন খুব ভালো। ধীরে ধীরে সে প্রতিভা প্রকাশ পেতে আরম্ভ করল। ছোট জায়গা থেকে বড় জায়গা, তার থেকে আরো বড় জায়গা। বহু অনুষ্ঠানে তাকে গান গাইতে বলা হতো। গাইতেন, সঙ্গে সঙ্গেই গাইতেন। আর
আর একটা খুব আশ্চর্য গুণ ছিল তার। কবিওয়ালারা যেমন আসরে বসেই গান লিখে ফেলতে পারতেন, তিনিও তেমনি খুব অল্প সময়ের মধ্যে চমৎকার গান লিখে সুর করে ফেলতে পারতেন। ধরা যাক তাকে কোনো একটা উপলক্ষ করে বলা হলো যে আপনি একটা গান লিখে করে ফেলুন, তো তিনি করে ফেললেন। এবং এমন নয় যে সেসব খুব চটজলদি হালকা গান, না না না, খুব গভীর, খুব আন্তরিক কথা সেই সমস্ত গানের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, অথচ খুব তাড়াহুড়ো করে লেখা। আসলে আপনাদের সৌমিত্র বসুর মনে হয় যে মানুষটির মনটা ছিল একেবারে কথায় আর সুরে টইটুম্বুর। সামান্য একটু টোকা দিলেই সেখান থেকে গান বেরিয়ে আসতে পারত। সে গানের দুটো মোটা দাগের ভাগ হয়তো আমরা করতে পারি। একটা হলো দেশপ্রেমের গান, মানুষকে উদ্বুদ্ধ করার গান, আর একটা ব্যক্তিগত গান। জীবনটা খুব দুঃখের ছিল তো, সন্তান শোক থেকে নিজের অসুস্থতা, এবং সে সাংঘাতিক অসুস্থতা, দুরারোগ্য ক্যান্সার হয়েছিল। শেষ জীবনে কথা বলবার ক্ষমতা চলে গিয়েছিল। কিন্তু আশ্চর্য, তার গানে ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ নেই। সমস্ত দুঃখ, জ্বালা, যন্ত্রণাকে তিনি ঈশ্বরের দান বলে মাথা পেতে স্বীকার করে নিয়েছেন। আশ্চর্য মানুষ। তার জীবন কথা যদি মাথায় রেখে তার গানগুলো পড়া যায় বা শোনা যায়, আশ্চর্য গান। শেষ করলাম হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠির ঝাঁপি নিয়ে বসছি এক্ষুনি। বিষয় নিয়ে চিঠি লিখতে বলি এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের জন্য আপনারা পাঠান, আর এত বেশি করে পাঠান, এত দুহাত ভরে দিয়ে পাঠান যে একটা, দুটো, তিনটে অনুষ্ঠানে তা শেষ করা যায় না। ফলে আপনাদের সেই বিষয়ভিত্তিক যে চিঠি, সেই চিঠি সারা সপ্তাহ ধরে, হয়তো সারা মাস ধরে, অনেক দিন ধরে দুটো 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 করে পড়ে যেতে হয়। সেই রকম চিঠি পড়ি। শরণাগত পরিবারের সকল সদস্যদের জানাই সুপ্রভাত। বাবা একটি ছোট্ট অক্ষর, কিন্তু গভীরতা অনেক, যা মাপা যায় না। আমার বাবা খুব রাশভারী মানুষ ছিলেন, আমাদের পরিবারের বটবৃক্ষ। বিবাহ সূত্রে আমার জীবনের বেশিরভাগ সময় উত্তর ভারতে কেটেছে। প্রত্যেক বছর গরমের ছুটিতে আমি ছেলেকে নিয়ে বাড়ি আসতাম, 1 মাসের ছুটিতে। সালটা 1993 হবে। আমরা দুজনে কালকা মেলে আসছি। পরদিন সকালে 8টা নাগাদ পৌঁছব। বাবা এসে নিয়ে যাবেন। হঠাৎ রানীগঞ্জের আগে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল, গাড়ি আর যাবে না। আমরা তো সবাই উদ্বিগ্ন হয়ে পড়লাম। তখন তো মোবাইল ছিল না। বাবা আমাদের কোনো খবর না পাওয়াতে লালবাজার থানাতে গিয়ে পুরো ঘটনাটা বলে অনুরোধ জানান আমাদের একটা খবর জোগাড় করে দেওয়ার জন্য, আমরা দুর্ঘটনায় পড়েছি কিনা জানবার জন্য। পুলিশ বাবাকে আশ্বাস দেন আমাদের ট্রেনে কিছু হয়নি, আগের ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, আমরা সকলে সুরক্ষিত আছি। তখন বাবা একটু আশ্বস্ত হন। মে মাসের ওই গরমের মধ্যে 14 ঘন্টা বাদে বাড়ি পৌঁছেছিলাম। সেদিন ওই মানুষটিকে কতটা মানসিক কষ্ট পেতে হয়েছিল সেটা এখন আমি অনুভব করি। বাবার শেষ যাত্রায় আমি সামিল হতে পারিনি, তাই মার চোখে আমরা যাবার সময় গাড়িতে তুলে দেওয়ার দৃশ্যটা মনের গভীরে থেকে গেছে। লিখেছেন শিপ্রা দে, দমদম থেকে। আসলে এইরকম ছোট ছোট স্মৃতি, হয়তো তার তেমন কোনো গভীর তাৎপর্য নেই, কিন্তু যিনি লিখছেন তার কাছে খুব গভীর তাৎপর্য আছে। এইরকম চিঠি অনেক আসছে, বড় ভালো লাগছে পড়তে। এর পরের চিঠিটা রথের চিঠি। রথের স্মৃতি আমার কাছে তেমন একটা আনন্দ দেয় না, কারণ আমার জন্ম যেখানে, সেখানে আষাঢ় মাসের আগেই বৃষ্টির জলে রাস্তা রথ টানার উপযুক্ত থাকত না। আমরা খালি পায়ে জল ভেঙে বড় রাস্তায় গিয়ে তবে কেডস পরে স্কুল যেতাম। তবে এই বয়সে সেটা আমার উসুল হয়ে গেছে।
নাতি নাতনিদের সাথে ছোট হয়ে প্রতি বছর জগন্নাথ দেবের রথ সাজানো আর তাদের সাথে রথ টানা আর যা যা মজা করতে পারা যায় সব আশ মিটিয়ে করে নি। এই 2 বছর করোনার জন্য ঘরে বন্দী। আপনার অনুষ্ঠান শুনতে শুনতে আবার ছোট হয়ে যাই। এরকম অনুষ্ঠান হয়তো আমাদের কলকাতা এফএমই সম্ভব। খুব খুব ভালো থাকবেন, ভালো রাখবেন বন্ধু। কৃপাময় আমাদের অদ্ভুত উপহার দিয়েছেন আপনাকে। আমরা খুব যত্ন করে তার উপহার হৃদয়ে স্থান দিয়েছি। এটা কিন্তু কোনো তেল দেওয়ার চিঠি নয়, সব মনের কথা। লিখেছেন মিঠু সূত্রধর, শরৎ কলোনি, এয়ারপোর্ট। আমাকে আপনারা যে আসনে বসাচ্ছেন আমি আসলে তার যোগ্য বলে নিজেকে মনে করি না। আপনাদের মনের মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো ছিল, কোনোভাবে সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমি যেভাবে অনুষ্ঠানটা করতে চেয়েছি সেটা মিলে গেছে, তার ফলেই এই পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো চিঠিপত্র শেষ করি, এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএমে। আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু এখন দেবপ্রয়াগে 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। এর মধ্যে কেটে গেছে দুটো দিন, শনিবার আর রবিবার। এই দুদিনে শরণাগত গুরু প্রণামে ব্যস্ত ছিল, বাইরে দূরের দিকে আর ফিরে তাকানো হয়নি। আজকে তো সোমবার, আবার ফিরে এসেছি সেই দেবপ্রয়াগে। আমরা এখানকার সঙ্গম দেখেছি, অলকানন্দার ভাগীরথীর সঙ্গম দেখেছি, রঘুনাথের প্রাচীন মন্দির, রাম সীতা ছাড়া আরো বেশ কয়েকজন দেবতা বা দেবীর মূর্তি আছে এখানে। তাদের জন্য ছোট ছোট পূজা স্থল বানিয়ে দেওয়া হয়েছে, সেও আমরা 23 তারিখে দেখেছি। আচ্ছা, রামায়ণের সেই গল্পটা মনে আছে আপনাদের? সেই যে রাজা দশরথ জঙ্গলের মধ্যে শব্দভেদী বাণ মেরে অন্ধমুনির ছেলেকে হত্যা করেছিলেন। অন্ধমুনি আর তার স্ত্রী অভিশাপ দিয়েছিলেন, আমাদের মতো তোমাকেও পুত্র শোক পেতে হবে। মনে পড়ে তো? একথা কেন বললাম? বলবো, বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। অন্ধমুনির কথা বললাম এইমাত্র এই 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। কেন বললাম? বলা হয় যে এই সেই অরণ্য যেখানে দশরথের বাণে অন্ধমুনির ছেলে নিহত হয়েছিলেন। তার মানে ভেবে দেখুন, রামায়ণের গল্পটা গড়াতে শুরু করছে যে ঘটনা থেকে, সেই ঘটনাটা নাকি ঘটেছিল এইখানে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু ভাবতে খুব ভালো লাগে না? দুটি কুণ্ডের কথা বলি আপনাদের। ওই যে ভাগীরথী আর অলকানন্দার সঙ্গম স্থল দেখিয়েছি আপনাদের সবাইকে। একটি কুণ্ড আছে ভাগীরথীর জল, অন্যটিতে আছে অলকানন্দার জল। 2 ঋষির নামে 2টি কুণ্ড। ভাগীরথীর জল যেখানে আছে সেই কুণ্ডের নাম বশিষ্ঠ কুণ্ড, অন্যদিকে অলকানন্দার জলে যে কুণ্ড তৈরি হয়েছে তাকে বলে ব্রহ্মকুণ্ড। ও আর একটা কথা বলা দরকার, এই দেবপ্রয়াগে কিন্তু বিষ্ণুদেবের নাভি আছে। হ্যাঁ, সেই রকমটাই বলা হয়। তো দেবপ্রয়াগেই যখন এলাম তখন আশপাশের 2-1টা জায়গা একটু দেখে আসবো নিশ্চয়, কি বলেন? না না না, বেশি দূরে না। এই ধরুন এখান থেকে 27 কিলোমিটারের মতো দূরে চলুন, তাহলে দেবী চন্দ্রবদনীকে দেখে আসা যাক। দেবী চন্দ্রবদনী হলেন মা দুর্গার এক রূপ। এপ্রিল মাসে বিরাট উৎসব হয় মন্দিরে, দলে দলে মানুষ আসেন এই মায়ের কাছে চন্দ্রবদনী তীর্থে। চল দেখে আসা যাক। তবে একটা কথা বলছি, দেখে আসতে গেলে একটু পরিশ্রম করতে হবে, তেমনি মন ভরিয়ে দেওয়া সুন্দরকেও দেখতে পাবেন বাড়তি হিসেবে। এ হলো সতীপীঠ। সতীর দেহ যখন সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তখন তার যে মুন্ডহীন ধড় যাকে বলে সেইটা পড়েছিল এইখানে। এই মন্দির যে বহু প্রাচীনকালে তৈরি হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, এবং
মুখ্যত এইটা ছিল একটা শৈব ক্ষেত্র, অন্তত সেই রকমটাই আন্দাজ করেন সবাই। তার কারণ প্রচুর ত্রিশূল পাওয়া গেছে আশপাশে, পাওয়া গেছে অন্য নানান দেবদেবীর মূর্তি, কিন্তু সেসব কথা পরে হবে। আপাতত চলুন মন্দির দেখি, আর দু চোখ ভরে দেখি প্রকৃতির শোভা। কেন বলেছিলাম এই মন্দিরে যেতে গেলে পরিশ্রম করতে হবে, শরীরের পরিশ্রম। এই মন্দির উঁচু এক পাহাড়ের মাথার উপর, উঁচু পাহাড়, মানে সে পাহাড় ধরুন মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2756 মিটার উঁচুতে। ঘুরে ঘুরে পথ চলে গেছে পাহাড় বেয়ে, রাস্তার ধারে রেলিং দেওয়া আছে। টানা উঠবার চেষ্টা করতে যাবেন না, থেমে থেমে চারপাশটা দেখতে দেখতে যান। তার কারণ চারপাশটা তো সত্যি দেখবার মতোই বটে। আলো ঝলকানো নীল আকাশ, আর কাছে দূরে স্থির সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো উঠে গেছে পাহাড়ের পর পাহাড়। বুক ভরে দম নিন, মনে হবে যেন একরাশ ঠান্ডা ঢুকে বুকের ভেতরটাকে ঘষে মেজে একেবারে ঝকঝকে করে দিল। চলছেন চলছেন চলছেন, পাহাড়ি রাস্তায় চলছেন, সব পথই শেষ হয়, আপনার পথও শেষ হলো। এই দেখুন চন্দ্রবদনীর মন্দির। না, আজকে আর মন্দির দেখাবো না, দেখাবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকে বলুন এই কথাটা বলে শেষ করি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। খুব যদি কোন রকম বিশেষ কাজ না পড়ে যায় তাহলে এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ আর শুক্রবার আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত হবে লাইভে, সরাসরি। তাহলে শেষ হলো শরণাগত, 7টা বাজে। এইবার পরের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শেষে আপনাদের সৌমিত্র বসু